দেশ বিদেশে ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ফ্যালকন বিজনেস রিপোর্টে। দেশে আরও ব্যাংকের প্রয়োজন আছে বলেই নতুন ব্যাংকের অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নিয়ম মেনে চলার পরামর্শ অর্থমন্ত্রীর। সরকারি কেনাকাটা থেকে শুরু করে জমির নামজারি কোনো সেবাকেই ডিজিটাইজেশন করা যায়নি লক্ষ্য মেনে। মোবাইল অপারেটরদের মধ্যে রাজধানী ঢাকায় সবচেয়ে বেশি কলরব গ্রামীণ ফোনে, কোম্পানিটির প্রচার প্রচারণায় নিষেধাজ্ঞা। এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন। প্রয়োজনীয়তা যাচাই করেই কেন্দ্রীয় ব্যাংক নতুন 3টি ব্যাংকের অনুমোদন দিয়েছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল। তার মতে নিয়মের মধ্য থেকে সেবা দিলে ব্যাংকের সংখ্যা কোনো সমস্যা নয়। সোমবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। 59-এর সাথে যোগ হলো আরও নতুন 3টি। সব মিলে দেশের তফসিলি ব্যাংকের সংখ্যা এখন দাঁড়িয়েছে 62তে। এর মধ্যে 14টির অনুমোদন এসেছে আওয়ামী লীগ সরকারের টানা এই 3 মেয়াদে। তবে শুধু নতুনগুলো নয়, আর্থিক সূচকে দেশের অর্ধেকেরও বেশি ব্যাংক রয়েছে নাজুক অবস্থায়। এরপরও কেন নতুন ব্যাংকের প্রয়োজন হলো, এমন প্রশ্ন ছিল অর্থমন্ত্রীর কাছে। সেন্ট্রাল ব্যাংক ডেফিনেটলি প্রয়োজন না থাকলে এই কাজ করতো না। তো তাদের হয়তো বিশ্লেষণ আছে, প্রয়োজনীয়তা অনুভব করেছেন এবং সেই প্রয়োজনীয়তার ভিত্তিতে হয়তো তারা করে থাকতে পারেন। বাংলাদেশের কয়টা ব্যাংক আছে এটা বড় ব্যাপার না। ব্যাংকগুলো যদি স্বাভাবিকভাবে চলে, নিয়ম নীতি মেনে চলে, এবং যদি কোনো যা ব্যাংক আছে সংখ্যা দিয়ে কোনো কিছু হবে না। ব্যাংকের কার্যক্রম যদি থাকে, ব্যাংক যদি কোনো যে উদ্দেশ্যে ব্যাংক করা, সে যদি কোনো কাস্টমারদের সার্ভিস দিতে পারে এবং নিয়মের মাঝে দিতে পারে, অনিয়মের মাঝে না, তাহলে ইন দ্যাট কেস নাম্বার দিয়ে আমি কোনোদিনও আমি চিন্তিত না। সেই নিয়ম ঠিক রাখতে এবার অনুমোদনের শর্তে কিছুটা কড়াকড়ি এনেছে বাংলাদেশ ব্যাংক। পরিশোধিত মূলধন আগের থেকে 100 কোটি টাকা বাড়িয়ে আগামী 2 বছরের মধ্যে 500 কোটি টাকা কেন্দ্রীয় ব্যাংকে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সামনের দিনে পরিশোধিত মূলধনের পরিমাণ আরও বাড়ানো হতে পারে বলেও ইঙ্গিত দেন মন্ত্রী। ব্যাংকগুলোকে আমরা তো কিছু কথাবার্তা বলছি, তাদেরকে কিছু শর্ত দেওয়া হবে, তারা কিভাবে পারফর্ম করবে, কিভাবে আমাদের ক্লাসিফাইড লোন কমিয়ে নিয়ে আসা হবে। আমাদের মূল সমস্যা হচ্ছে ক্লাসিফাইড লোন। ক্লাসিফাইড লোনটি কমিয়ে নিয়ে আসতে হলে তাহলে ব্যাংকগুলোকেও তাদেরকেও একটা অবস্থান সৃষ্টি করে দিতে হবে যে কিভাবে তারা করবে সেটা। তবে এরপরও যেসব ব্যাংক এমন সংকট থেকে বের হয়ে আসতে পারবে না, সেসব ব্যাংকগুলোকে মার্জার বা একীভূত হওয়ার সুযোগ দেওয়া হবে বলেও জানিয়েছেন অর্থমন্ত্রী। সৌরভ রহমান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। অনলাইনে জমির নামজারির সুযোগ থাকলেও 95% নামজারি এখনও হচ্ছে সনাতন পদ্ধতিতে। আর সরকারি কেনাকাটার অর্ধেকই রয়ে গেছে ই গভর্নেন্স প্রকিউরমেন্ট পদ্ধতির বাইরে। ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট BIGDর গবেষণায় এসব তথ্য উঠে এসেছে। উন্নয়ন কর্মকাণ্ড থেকে শুরু করে সরকারি প্রতিষ্ঠান এবং দপ্তরগুলোর দৈনন্দিন প্রয়োজন মেটাতে প্রচুর কেনাকাটা করতে হয় সরকারকে। এই প্রক্রিয়াকে স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত করতে দরপত্র ক্রয় বিক্রয়, জমাদান কিংবা কার্যাদেশ প্রদান সবই ডিজিটাল পদ্ধতির আওতায় আনা হয় 2011 সালে। লক্ষ্য 2020 সালের মধ্যে সরকারের 100% কেনাকাটা হবে অনলাইনে। কিন্তু এখন পর্যন্ত অগ্রগতি হয়েছে মাত্র 50%। বাকি 50% মানুষ যারা, তাদের কিন্তু স্কিলসটা নেই। সো যারা টেকনোলজিক্যালি শাই বা যাদের ডিজিটালি তাদের এক্সপার্টিস কম, তারা এটা অ্যাডপ্ট করার ক্ষেত্রে অতটা আগ্রহ দেখাচ্ছে না, কারণ এটা একটা এন্টারলি নিউ সিস্টেম। তারা ট্র্যাডিশনাল পেপার বেসড প্রকিউরমেন্ট মেথডের কাজ করতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। সরকারি ক্রয় বিক্রয়ের মতোই জমির নামজারিও এখন করা যায় অনলাইনে, যাতে ভোগান্তির পাশাপাশি কমেছে খরচও। কিন্তু ইমিউটেশনের সেই সুবিধা নিচ্ছে না জমির মালিকরা। BIGD বলছে এখনও 95% জমিরই নামজারি হয় সনাতন পদ্ধতিতে, মাত্র 5% এসেছে অনলাইনের আওতায়। যেহেতু ম্যানুয়াল সিস্টেমটা আছে, সো আগের যে প্রবলেমগুলো ছিল, যে টাকা এক্সটর্ট করতো বা করাপশনের যে প্রবলেমগুলো ছিল, ওগুলো এখনও আছে। আমরা যদি ম্যাপিং অথবা ল্যান্ড রেজিস্ট্রেশনটাকে ডিজিটাইজ করতে পারি, তাহলে আমরা ইমিউটেশনের ফুল বেনিফিটটা পাবো। আলোচনায় বলা হয় সরকারের ডিজিটাল সেন্টারের মাধ্যমে জন্ম নিবন্ধন কিংবা সামাজিক নিরাপত্তা ভাতার মতো সেবা প্রদানের ক্ষেত্রে অগ্রগতি হলেও অসন্তুষ্টি আছে সেবার মান নিয়ে। কত সেবা দিলাম, দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট। আমি এই যে ডিজিটাল সার্ভিস নিচ্ছি ইউনিয়ন পরিষদে গিয়ে, সেই সেবাটা কত ইফেক্টিভ, আমার জন্য কতটা কার্যকরী, এটা করে আমার কতটা স্যাটিসফ্যাকশন, দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট। এই যে বার্থ রেজিস্ট্রেশন আর এক্সাম রেজিস্ট্রেশন খুবই গুরুত্বপূর্ণ, দুইটা করা হচ্ছে, কিন্তু আমি জানি না এখানে দেখার কোনো সুযোগ আছে কিনা যে ব্যাকলগ আছে। কিন্তু এখন যারা অষ্টম শ্রেণীর সমাপনী পরীক্ষা দিচ্ছে বা আগামীতে দেবে,
তাদের অনেকেরই কিন্তু বার্থ রেজিস্ট্রেশন অরিজিনাল না, স্কুল থেকে যেটা করে দিয়েছে সেটাই। ও তো বিপদে পড়বে পরে তো ইট উইল নট বি অ্যাকসেপ্টেড। এই জায়গায় বোধহয় আমাদের আরেকটু দেখার ডিপ ইনসাইটের দরকার আছে, যে ব্যাকলগ আছে কিনা এইসব জায়গায়। ডিজিটাল সেবা নেয়ার ক্ষেত্রে সাধারণ জনগণকে আরও সচেতন হওয়ার পরামর্শও দেওয়া হয়েছে ব্র্যাক ইউনিভার্সিটি আয়োজিত এই আলোচনায়। শাহাদাত হোসাইন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। মার্চের 1 তারিখ থেকে কোনো মাধ্যমেই কোনো ধরনের প্রচারণা চালাতে পারবে না দেশের শীর্ষ মোবাইল অপারেটর গ্রামীণফোন। সোমবার এমন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি। মোবাইল অপারেটরদের মধ্যে তাৎপর্যপূর্ণ বাজার ক্ষমতা বা এসএমপি অপারেটর বিবেচিত হওয়ায় তাদের জন্য এটি সহ মোট 4টি করণীয় ঠিক করেছে সংস্থাটি। কোনো মোবাইল গ্রাহক এমএনপি সেবা নিলে 90 দিন পরিবর্তিত অপারেটরের অধীনে থাকার বাধ্যবাধকতা থাকলেও জিপির ক্ষেত্রে তা 1 মাস প্রযোজ্য হবে। সেই সঙ্গে তাদের কল ড্রপের সর্বোচ্চ হার নির্ধারণ করা হয়েছে 2 ভাগ, যেখানে বিটিআরসির জরিপে ঢাকায় গেল 6 নভেম্বর থেকে 8 ডিসেম্বর পর্যন্ত গ্রামীণফোনের কল ড্রপের হার ছিল অপারেটরদের মধ্যে সর্বোচ্চ 3.39 ভাগ। টেলিটকে এই হার ছিল 1.58, রবিতে 1.35 ভাগ। কল ড্রপের হার সবচেয়ে কম 0.58 ভাগ হয়েছে বাংলালিংকে। 2020 সালের মধ্যে দেশেই বিদ্যুৎ চালিত গাড়ি তৈরি করতে চায় বেসরকারি শিল্প গ্রুপ নিটল নিলয়। এজন্য 500 কোটি টাকার বিনিয়োগ পরিকল্পনা তাদের। কিশোরগঞ্জে নিজস্ব অর্থনৈতিক অঞ্চলের লাইসেন্স প্রাপ্তি উপলক্ষে এমন তথ্য জানিয়েছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আব্দুল মাতলুব আহমদ। নতুন অর্থনৈতিক অঞ্চলের টাটার সাথে কমপক্ষে 300 কোটি টাকার যৌথ বিনিয়োগে পিকআপ তৈরির কারখানাও চালু করতে যাচ্ছে তারা শিগগিরই, যা রপ্তানি হবে বিদেশেও। ফয়সাল শোভনের রিপোর্ট। ডাবল সিঙ্গেল ক্যাবিন মিলিয়ে দেশে বছরে 13,000 পিকআপ বিক্রি হয়। পাশাপাশি 9,000-এর মতো কার্গো, কাভার্ড বা পণ্য বহনকারী ট্রাকেরও বাজার রয়েছে, যার সিংহভাগই এখন আমদানি নির্ভর। এসব যান এবার দেশে তৈরি করতে যাচ্ছে নিটল নিলয়। ভারতীয় গাড়ি নির্মাতা টাটার সাথে যৌথ বিনিয়োগে কিশোরগঞ্জে তাদের নতুন অর্থনৈতিক অঞ্চলে। টাটা আমাদের জয়েন্ট ভেঞ্চার, যেখানে আমাদের 60% বাংলাদেশের আর 40% টাটার, এবং এখানে যে প্রোডাকশন ফ্যাসিলিটি আছে এটা বছরে 40,000 পর্যন্ত বানাতে পারে। আমাদের পরিকল্পনা প্রথম বছরে 15 থেকে 20,000 গাড়ির পরিকল্পনা, এবং এটা টোটাল ইনভেস্টমেন্ট আমরা এক্সপেক্ট করছি 300 থেকে 350 কোটির মধ্যে আমরা হয়তো এটা শেষ করতে পারব। আমরা আশা করি আগামী 6 মাসের মধ্যে এই পিকআপের ইন্ডাস্ট্রিটা বাংলাদেশে তৈরি হবে, এবং সেই পিকআপ বাংলাদেশে এবং পার্শ্ববর্তী দেশে ভারত এবং টাটার যেসব এক্সপোর্ট মার্কেট আছে সেখানে এখান থেকে এই পিকআপ এক্সপোর্ট হবে। বিশ্বজুড়ে এখন ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে বিদ্যুৎ চালিত গাড়ি। পিকআপ বা ট্রাকের পাশাপাশি এমন যান তৈরি করতে চায় নিটল নিলয়। এজন্য গবেষণাগারও চালু করেছে তারা ঢাকায়। এরই মধ্যে শিগগিরই কিশোরগঞ্জে বৈদ্যুতিক গাড়ির কারখানাও বসাতে চায় প্রতিষ্ঠানটি নিজস্ব উদ্যোগেই, বাজারে যার দাম মধ্যবিত্তের সাধ্যের মধ্যে রাখারই পরিকল্পনা তাদের। আমরা যে গাড়িটা বানাচ্ছি সেই গাড়িটার একবার নাইট চার্জ করলে এটা সারা দিনে 200 কিলোমিটার চলতে পারবে, এবং স্পিডে এটা 150 কিলোমিটার পথে যেতে পারবে হাই স্পিডে। আর গাড়িটার সাইজ করব আমরা যে মিডিয়াম যে সেডান গাড়ি আছে, টয়োটা করোলা 1.5 যে গাড়িগুলো আছে, এই ধরনের সাইজ আমরা করতে চেষ্টা করছি, এবং ইনশাল্লাহ আমাদের এই ইলেকট্রিক গাড়ি আমরা 2020-এর মধ্যে আমরা বাংলাদেশকে উপহার দিতে পারবো, যেটা হবে মেড ইন বাংলাদেশ ইলেকট্রিক কার, যেটা রপ্তানিযোগ্য। সব মিলিয়ে 91.6 একর আয়তনের এই অর্থনৈতিক অঞ্চলে নিজস্ব কারখানার পাশাপাশি দেশি বিদেশি প্রতিষ্ঠানকেও বিনিয়োগের জন্য জমি ভাড়া দিচ্ছে নিটল নিলয়। এর চূড়ান্ত লাইসেন্সই তুলে দিয়েছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজা সোমবার এই আয়োজনে। সেখানে বিনিয়োগকারীদের জন্য নেওয়া বিভিন্ন উদ্যোগের কথা জানানো হয় সরকারের পক্ষ থেকে। অনেকগুলো লাইসেন্স পারমিটের অথরিটি এখন বেজাকে দেওয়া হয়েছে, যেটি বেজা ওয়ান স্টপ সার্ভিসের আওতায় এগুলো দেবে। আশা করছি আগামী মাসে এই ওয়ান স্টপ সার্ভিসের যাত্রা শুরু করতে পারবো। কোনো ট্রেড লাইসেন্সের জন্য কারো কাছে যেতে হবে না, উইদিন এ ফিউ মিনিটস হি উইল গেট ইট। আমরা 20টা আইন থেকে আমরা অব্যাহতি নিয়েছি যাতে আমাদের বিনিয়োগকারীরা কোথাও কোনো সমস্যার সম্মুখীন না হয়। সব মিলিয়ে এখন পর্যন্ত 20টি বেসরকারি প্রতিষ্ঠানকে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার প্রাথমিক অনুমোদন দিয়েছে বেজা, যার মধ্যে চূড়ান্ত লাইসেন্স দেওয়া হয়েছে 9টিকে। ফয়সাল শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। সময়ের সাথে সাথে চাষাবাদে লাগছে আধুনিকতার ছোঁয়া। কৃষি অধিদপ্তরের সহযোগিতায় মেহেরপুরের কৃষকরা এখন আধুনিক যন্ত্রপাতি ব্যবহারের পাশাপাশি চাষাবাদে সাহায্য নিচ্ছেন ইন্টারনেট ও বিভিন্ন অ্যাপ্লিকেশনের। মেহেরপুর প্রতিনিধি বেনিয়ামিন মুক্তর পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। আলু চাষাবাদ করলে এই রোগকে অ্যাভয়েড করতে পারে, সে বিষয়টা আমরা আজকে দেখব।
ইন্টারনেট ব্যবহার করে হাতে কলমে আলু চাষের নানা সমস্যা ও তার প্রতিকার জেনে নিচ্ছেন মেহেরপুরের কৃষক শহীদুল ইসলাম। আলুর কোন কোন রোগ বালাই থেকে কি বীজ ব্যবহার করতে হবে, কি নিয়মে ব্যবহার করতে হবে, এইগুলা ওই ইন্টারনেটে মোবাইলের মাধ্যমে আমি দেখি আর কিছুটা শিখি। কৃষি কর্মকর্তা চায়না পারভিন কৃষকদের বিভিন্ন পরামর্শ দেওয়ার পাশাপাশি ইউটিউব আর বিভিন্ন অ্যাপস ব্যবহার করে কিভাবে কৃষি পরামর্শ পাওয়া যায় তাও শিখিয়ে দিচ্ছেন কৃষকদের। ছোটখাটো সমস্যার জন্য কৃষকদের আর আমাদের কাছে ছুটে যেতে হয় না, আমরা নিয়মিত আমরা মাঠ ভিজিট করি। তার সাথে হচ্ছে কৃষকদের যে মোবাইল অ্যাপসগুলো আছে শেখানো হয়েছে এবং সেই অ্যাপসের মাধ্যমে ছোটখাটো সমস্যাগুলো সমাধান করে। আমরা মাঠে থেকে গাছপালা তুলে নিয়ে বিষ অনেককে দেখাতাম যে ভাই আমার এটা কী রোগ হয়েছে, তারা বলতো বিষের দোকানে যেতে। আমরা বিষের দোকানে যেতাম, এক এক সময় এক এক রকমের বিষ দিতে দিতে আমাদের মশারি মরা বন্ধ হতো না। অ্যাপসে ছবি দেখে নিজেদের ফসল মিলাই নিতে পারবো এবং আমরা এখন নিজেদের প্রতিকার নিজেরাই দেখে করতে পারবো। শুধু অনলাইনে কৃষি তথ্যই নয়, কৃষকরা এখন ধীরে ধীরে নির্ভরশীল হয়ে পড়ছেন নানান কৃষি যন্ত্রপাতিতেও। আগে আমাদের 3 থেকে 4,000 টাকা খরচা হতো, লেবার পাওয়া যেত না। এখন আমাদের এই মেশিনে 1500 টাকার মধ্যে ধান কাটা মারা হচ্ছে। যে মেশিন এসছে আপনার 2 থেকে 3 ঘন্টার মধ্যে কেটি মেড়ি বস্তা লোড করে আমরা চাষির ঘরে পৌঁছে দিচ্ছি। কৃষি অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, আধুনিক কৃষি উপকরণ পেতে সরকারের পক্ষ থেকে কৃষি যন্ত্রপাতিতে দেয়া হচ্ছে ভর্তুকি। এখন কিন্তু কম বেশি সবাই ফেসবুক ব্যবহার করে, অনেক কৃষকরা যারা ফেসবুক ব্যবহার করে তারাই আমাদের টার্গেটেড। তাদেরকে আমরা বলি যে আপনারা এই অ্যাপসগুলো তাদেরকে বলি যে প্লে স্টোর থেকে, গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেন, অথবা আমরা শেয়ার ইট করে তাদেরকে দিয়ে দিই। এবং আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তা যারা মাঠ পর্যায়ে আসছে তারা কিন্তু এভাবে পরামর্শ দিয়ে যাচ্ছে। আমরা আশা করছি খুব দ্রুত এগিয়ে যাবে। তবে কৃষকরা বলছেন, আধুনিক কৃষি উপকরণ সহজলভ্য করতে এখন সরকারি বেসরকারি নানামুখী উদ্যোগ জরুরি, যাতে দ্রুত এসব উপকরণ দেশেই তৈরি করা সম্ভব হয়। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। সপ্তাহের দ্বিতীয় দিনেই সংশোধনের ধারায় ফিরে গেছে ঢাকা শেয়ার বাজার। সার্বিক সূচক ডিএসইএক্স 51 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 5724-এ। লেনদেন হয়েছে 891 কোটি টাকার। লেনদেনে অংশ নেওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে 68টির, কমেছে 242টির, আর অপরিবর্তিত ছিল 37টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো আইডিএলসি অ্যাসেট ম্যানেজমেন্টের। মার্কেটে আজ মোট 891 কোটি টাকার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে শতকরা 22.9% বেশি। মোট লেনদেনের প্রায় অর্ধেকই এসছে 4টি বড় সেক্টর থেকে। এনবিএফআই সেক্টরে হয়েছে মোট লেনদেনের শতকরা 18%, ইঞ্জিনিয়ারিং সেক্টরে হয়েছে মোট লেনদেনের শতকরা 11%, নন লাইফ ইন্স্যুরেন্স সেক্টরে হয়েছে মোট লেনদেনের শতকরা 10.5% এবং ফার্মাসিউটিক্যাল অ্যান্ড কেমিক্যাল সেক্টরে হয়েছে মোট লেনদেনের শতকরা 9%। মার্কেটে আজ বড় সেক্টরগুলোর মধ্যে কেবলমাত্র ফিউয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরই আজ পজিটিভ রিটার্ন দিয়েছে। ফিউয়েল সেক্টর আজকে প্রায় 0.2% পজিটিভ রিটার্ন দিয়েছে। তবে এর বিপরীতে নন লাইফ ইন্স্যুরেন্স সেক্টর শতকরা 3.7% নেগেটিভ রিটার্ন দিয়েছে, টেলিকমিউনিকেশন সেক্টর শতকরা 3.2% নেগেটিভ রিটার্ন দিয়েছে, আর ব্যাংক সেক্টর শতকরা 1.3% নেগেটিভ রিটার্ন দিয়েছে। ইউরোপীয় সংহতির প্রতীক এয়ারবাসের সুপার জাম্বো উড়োজাহাজ A380 উৎপাদন বন্ধের ঘোষণা দিয়েছে কোম্পানিটি। এমন এক সময় এই ঘোষণা আসলো যখন ব্রেক্সিট শুধু এয়ারবাসের ব্যবসায়ী নয়, বিপাকে ফেলে দিয়েছে পুরো ইউরোপকে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বিশ্বের সবচেয়ে বড় যাত্রীবাহী উড়োজাহাজ A380 সুপার জাম্বো 2 ডেক বিশিষ্ট উড়োযানটি একসাথে 544 জন যাত্রী বহন করতে পারে। 2005 সাল থেকে বিশ্বের সবচেয়ে বড় এয়ারলাইন্সগুলোকে যেটি সরবরাহ করে আসছে ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাস। যাত্রার মাত্র এক যুগের মাথায় A380 মডেলটির উৎপাদন বন্ধের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। It is a very sad day. This is something that was in the air. We knew that, but now that it becomes a reality, for people like me that were born and raised with Airbus, with the perspective of the A380, we've seen it coming. We were on the edge of the runway for the first takeoff. This is very sad. What we're seeing here is the end of a large 4-engine aircraft, and that is what it is. I mean, there has been speculation for years whether we were 10 years too early with 380. I think it becomes clear that we were probably at least 10 years too late or more. বোয়িংয়ের ছোট মডেলের সাথে প্রতিযোগিতায় পিছিয়ে পড়া এবং চাহিদা কমে যাওয়ার কারণে A380-র উৎপাদন বন্ধের সিদ্ধান্ত নিয়েছে এয়ারবাস। এই মডেলের এক একটি উড়োযান কিনতে গুনতে হয় কমপক্ষে $44 কোটি।
যা দিয়ে বোয়িংয়ের আধুনিক 787 কেনা যাবে কমপক্ষে 2টি। একই সাথে পরিচালনা ব্যয় বেশি হওয়ায় সুপার জাম্বোর বড় ক্রেতা এমিরেটস তাদের ক্রয় আদেশ কমিয়ে দিয়েছে। সরে আসছে অন্যান্য এয়ারলাইন্সগুলোও। So I have no doubt that Emirates' foresight will be vindicated yet again, and that the 380 will be shown to be, so to say, on the right side of history. And let me add, and I have no doubt that we will produce great 380s even 10 years from now. And I'm not bold enough to look beyond that, but for today I think that should be sufficient. যাত্রার শুরু থেকে 4 জেট ইঞ্জিনের যানটি ইউরোপীয় সংহতির প্রতীক হয়ে উঠেছিল। A380 এমন এক সময় এয়ারবাস বন্ধের ঘোষণা দিল যখন ব্রেক্সিট নিয়ে বেকায়দায় পড়েছে ইইউ। একই সাথে বিপদে ফেলে দিয়েছে এয়ারবাসের উৎপাদন ও ভবিষ্যৎ বিনিয়োগ কর্মকাণ্ডকেও। If there's no deal, we will have to look at future investment. So we've got plenty of work to do in the forthcoming months and years, but it's the future decisions. And that's what I want to do. I want my country to be a good place to invest. অনিশ্চিত এই পরিস্থিতি সামাল দিতে এয়ারবাস এরই মধ্যে শত কোটি ইউরো ব্যয়ের মাধ্যমে প্রস্তুতি নিতে শুরু করেছে। ইমতিয়াজ হাসান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে। আর আপনাদের মতামত জানান ইনবক্সে। আজ এটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।